নমস্কার। আজকের এই বিশেষ প্রতিবেদন আমরা যার সাথে কথা বলবো তার সঙ্গে দু এক কথা তো বলবোই, এবং যেহেতু রাজধানীর বুকে আছি, তো স্বাভাবিকভাবেই রাজধানীতে বাঙালি বা বাংলার কালচার এবং বর্তমানে এখানকার কালচার এবং সঙ্গে অবশ্যই খানিকটা রাজনীতির গতি প্রকৃতি, রাজধানীর মাটিতে রাজনীতির গতি প্রকৃতি জানবো, এবং বর্তমানে বাংলার রাজনীতির গতি প্রকৃতির সঙ্গে তার চিন্তা ভাবনা। এই দু এক কথা নিয়ে তো আলোচনা করব। সুব্রত দাস আমাদের সঙ্গে রয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ দিল্লি কালীবাড়ি, আপনারা ডেফিনেটলি তার নাম জানেন, দক্ষিণ দিল্লি কালীবাড়ি অতি পরিচিত আহ বিশ্বের দরবারে, গোটা ভারতবর্ষের দরবারে, এবং অবশ্যই দিল্লির দরবারেও সেই দক্ষিণ দিল্লি কালীবাড়ি কমিটির সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন ভালোবাসার জায়গা থেকে, এবং যিনি প্রায় দীর্ঘ 40 বছর 80-র দশকের পর তিনি বাংলায় হয়তো ফিরছেন যান, কিন্তু তিনি বাংলা থেকে বেরিয়ে এসছেন তার কর্মসূত্রে। নাগপুর, ইন্দোর হয়ে দিল্লিতে আসা। বর্তমানে তিনি অবশ্যই আহ, অবসরপ্রাপ্ত, কিন্তু তিনি বাংলার কিংবা গোটা দেশের রাজনীতি সম্পর্কে তিনি যথেষ্টই ওয়াকিবহল। সুব্রত বাবু আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত বাবু, প্রথমেই স্বাগত আমাদের বিশেষভাবে সময় দেওয়ার জন্য। সুব্রতদা, দিল্লির বুকে প্রায় অনেক দিনই আছেন, এবং বাংলার থেকেও আপনি অনেকটা দূরে আছেন। প্রবাসী বাঙালি এই তকমাটা এখন আপনার নামের সঙ্গে জড়িয়ে গেছে, বলা যেতে পারে। আমি এক এক করে আসবো যে আহ, সেই সময়কার হঠাৎ বাংলা ছেড়ে চলে আসব এবং বাইরে এসে নিজেকে প্রতিষ্ঠিত করব ব্যক্তিগত এবং প্রফেশনাল জগতে, এই ইচ্ছেটা কেন হয়েছিল? সবই তো বাংলাতে থাকলে ঠিকঠাক হতো, কেন হয়েছিল ছোট্ট করে? দেখো, আমি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করি, এটা একটা ডার্কেস্ট পিরিয়ড রিগার্ডিং সুপার জব, মানে চাকরির ব্যাপারে একেবারে অন্ধকার ছিল। পশ্চিমবাংলায় কোনো চাকরি ছিল না, যদিও পরবর্তী ক্ষেত্রে আহ, হ্যাঁ, ঠিক জ্যোতিবাবুর আমলে নয়, বুদ্ধদেব বাবুর আমলে বেশ কিছু জব অপরচুনিটি তৈরি হয়েছিল, বাট আমার সময় কিছু ছিল না, কারণ আমি 85-এ পাস করেছিলাম। তো তখন সত্যি কথা বলতে কি, চাকরি পেতে গেলে পশ্চিমবাংলার বাইরে যেতেই হবে। আর একটা বিশেষ কারণে আমার মনে হয়েছিল কিছুটা রাজনৈতিক অস্থিরতা সেই সময় দেখা দিয়েছিল। তো সেটা একটা কারণ আমার পশ্চিমবাংলার বাইরে থেকে বেরিয়ে চলে আসা। তারপর ধীরে ধীরে এমন হয়েছে, পশ্চিমবাংলা আজকের দিনে তো অবক্ষয়ের চূড়ান্ত সীমায় চলে গেছে। তো পশ্চিমবাংলায় গিয়ে আমার মনে হয় না, শুধু আমি বলে নয়, অনেক এখন আছে, কিছু বাঙালির টান আছে, কলকাতার ভিতরে টান আছে, আমারও যে নেই তা নয়, এখনো বাড়ি যাই, বছরে দুবার করে তো যাই। কিন্তু পশ্চিমবাংলায় গিয়ে থাকতে পারবো এটা আমাদের কখনো মনে হয়নি, আমরা থাকি না। প্লাস আরেকটা যেটা কারণ, ওই আগে চাকরির যে কথাটা বললাম, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, মূলত আমার ছেলের কথা যদি আমি বলি, তারা পশ্চিমবাংলায় গিয়ে চাকরি বাকরি পাবে না, রোজগারপাতি করতে পারবে না। তাদেরও তো একটা বেঁচে থাকার, ভালোভাবে বেঁচে থাকার তো একটা অধিকার আছে। সেই অধিকার বলেই হোক বা যে কোনো কারণে হোক, ছেলেও যায় না, যেতে চায় না। হ্যাঁ, আরেকটা কথা, হয়তো আমি তোমার সঙ্গে একটু আগে ব্যক্তিগত আলাপ চাইতে যে কথাগুলো বলছিলাম আমার সম্বন্ধে, একটা বলা হয়নি। আমি 2007-এ আমার ক্যান্সার হয়। তো এটাও খুব সত্যি কথা, পশ্চিমবাংলার চিকিৎসা ব্যবস্থা এমন, হয়তো পশ্চিমবাংলা থাকলে আমি বাঁচতাম না। সেটা একটা কারণ পশ্চিমবাংলা ফিরে না যাওয়ার। দিল্লি এমসে আমার সফদরজং হসপিটাল এবং এমসে আমার ট্রিটমেন্ট চলছে। এটা একটা কারণ হতো পশ্চিমবাংলা না যাওয়ার। আচ্ছা। কারণ এই কারণে আমার কাছে থাকতে হয়, কারণ ক্যান্সারের ট্রিটমেন্ট হয়তো তুমি জানো, হুম। প্রত্যেক 6 মাসে একবার করে চেক আপ করাতে হয়। এই সমস্ত বিভিন্ন কারণে, তারপরে যেটা বললাম, চাকরি সূত্রে পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু সামাজিক কাজে, হ্যাঁ, কালীবাড়ি আমার একটা ভীষণ ভালোবাসার জায়গা। কারণ সেটা কালীবাড়িতে সঙ্গে আমি কেন জড়িত সেটা তোমাকে বলি। তো ওই সেটা একটা কারণ, আমি এখন পশ্চিমবাংলায় দিল্লি ছেড়ে যাওয়ার আমার পক্ষে সম্ভব নয়। এখন এমনি আপনি শারীরিকগত ভাবে কেমন আছেন? আমি মানসিকভাবে সুস্থ। মানসিকভাবে সুস্থ? শারীরিকভাবে কতটা সুস্থ আমি বলতে পারবো না। হ্যাঁ, কিছু তো ক্ষতি হয়েছে ক্যান্সারের ট্রিটমেন্টের ফলে। অনেকগুলো আমার মোট 4টে অপারেশন হয়েছে, আর 32টা রেডিয়েশন হয়েছে, যার ফলে অনেক চোখ, কান, নাক, গলা ইত্যাদিগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট ঠিক আছে, বললো যে মানসিকভাবে আমি ভীষণ সুস্থ। বেশ। সুব্রত বাবু খুব ভালো একটা অদ্ভুত কথা বলেছে, আমি মানসিকভাবে সুস্থ। তার কারণ কিছুক্ষণ আগেই, এই ইন্টারভিউ করার আগেই খানিকটা
চায়ের আড্ডায় কথা হচ্ছিল যে বর্তমান সময় কতটা খানিকটা হলো একটা কিন্তু থেকে যাচ্ছে, এবং তারা যে সময়টা ফেলে এসছে সেই সময়টা কেমন ছিল। আমি অবশ্যই দক্ষিণ দিল্লি কালীবাড়ি আসবো, তার কারণ দক্ষিণ দিল্লি কালীবাড়ি তো সুব্রত বাবুর এখন ধ্যান, জ্ঞান, প্রাণ, ভালোবাসা, প্রথম প্রেম, দ্বিতীয় প্রেম, আপনি যাই বলুন, দক্ষিণ দিল্লি কালীবাড়ি। আমি ওই জায়গায় আসবো, কিন্তু তার আগে আমি একটু রাজনীতি খানিকটা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব, যেহেতু বাঙালি এবং বাঙালি মাত্রই তারা রাজনীতি প্রিয়। টিভিতে, টেলিভিশনে, এখন তো ডিজিটাল মাধ্যম। ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি দেখেন এবং সেই রাজনীতি সম্বন্ধে আপনি কতটা ওয়াকিবহাল? তো রাজনীতি সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিবহাল আমি, কারণ যেহেতু রাজনীতি আমার রক্তে আছে। হ্যাঁ, একটা সময় রাজনীতি করতামও, সক্রিয়ভাবে রাজনীতি করতাম। তারপর যখন কেন্দ্রীয় সরকারের চাকরি পেলাম, তো সেই অর্থে তো রাজনীতি করা যায় না, বাট আমাদের যে অফিসার্স অ্যাসোসিয়েশন আলটিমেটলি, যদি এরকম একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, বাট স্টিল কিছু না কিছু একটা কোনো না কোনো একটা পলিটিক্যাল দলের আনুগত্য তো থেকেই থাকে। আমাদেরও যে আমাদের সরকারি কর্মচারীদের যে সংগঠনগুলো, সেগুলো প্রত্যেকটা সংগঠনই কোনো না কোনো একটা সরকারি আহ, রাজনৈতিক দলের সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে সরকারি না, জড়িত থাকে, চাইলে বা না চাইলেও। সেরকম ভাবেও কিছুটা রাজনীতির সঙ্গে যোগাযোগটা থেকে গেছে। প্লাস যদি একটু আগে বললাম রাজনীতি আমার রক্তে, তো তার ফলে খোঁজ তো রাখতেই হয়, রাখিও। সরকারি চাকরি করার জন্য এবং পরবর্তী ক্ষেত্রে আমার সামাজিক কাজকর্মের জন্য বিভিন্ন বিভিন্ন প্রায় সমস্ত রাজনৈতিক দলের নেতা মন্ত্রী সবার সঙ্গে আমাদের ওঠা বসা, যোগাযোগ রাখতে হয়। ব্যক্তিগত স্বার্থের জন্য না হলেও আমি যে সংগঠনগুলোর সঙ্গে জড়িত তাদের জন্য কিছু যোগাযোগ রাখতে হয়। সুতরাং রাজনীতির খোঁজ খবর, তত্ত্ব তালাশ যেটাকে বলে, হ্যাঁ, এখন আমি যোগাযোগ সেটা রাখতেই হয়। রাখতে হয় আমাকে। আচ্ছা। এবং বর্তমানে একটা গোটা দেশ জুড়ে আমি খানিকটা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। এসআইআর চলছে। এর আগে আসামেও হয়েছে, ওয়েস্ট বেঙ্গলেও এসআইআর হচ্ছে। আমরা যখন এখানে বসে আলাপচারিতা করছি তখন এসআইআর প্রক্রিয়া অনেকটা এগিয়ে গেছে, এবং কিছুদিন আগে অবধি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি ইন্ডোরে বিএলওদের নিয়ে বৈঠক করেছেন। এই এসআইআরটাকে অনেকের নাম বাদ গেছে, প্রায় শোনা যাচ্ছে 58 লক্ষ থেকে 65 লক্ষ লোকের নামও বাদ গেছে। এটাকে আপনি সমর্থন করেন? দেখো, শুধু এসআইআর নয়, এসআইআর বলো, সিএএ বলো, যদি আহ, ভুয়ো ভোটার, মৃত ভোটার বলো, বা আমি আমি একটা শব্দ বলবো, ভুয়ো ভোটার। হুম হুম ভুয়ো ভোটার মানে মানে তিনটে কারণে নাম বাদ যাচ্ছে, যেটা বলা হচ্ছে আর কি। এক হচ্ছে ভুয়ো ভোটার, মানে তাদের ঠিকানার অস্তিত্ব নেই, অথবা ডুপ্লিকেট নাম আছে, হুম অথবা মারা গেছেন। হুম বাট আমার আমার ভাষায় তিনটেই কিন্তু ভুয়ো ভোটার। হুম হুম তো আমি এক কথাই বলবো, তিনটে শব্দ উচ্চারণ না করে একটা শব্দই বলবো, ভুয়ো ভোটার বাদ যদি যায়, প্রকৃত ভুয়ো ভোটার যদি বাদ যায়, হুম হুম সেটা সবসময় সমর্থনযোগ্য। কিন্তু যদি একটাও প্রকৃত ভোটার বাদ যায়, সেটা কখনো সমর্থনযোগ্য নয়। এবং সত্যি কথা বলতে কি, যেহেতু আমি সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত এবং আমার 3 বছরের পিরিয়ড পেরিয়ে গেছে, কুলিং পিরিয়ড পেরিয়ে গেছে, সুতরাং হয়তো আমি কিছু বললেও বলতে পারি। আদারওয়াইজ যে সমস্ত ডিপার্টমেন্টে আমি চাকরি করেছি সেখানে কোনো রাজনৈতিক কথাবার্তা বলা আমার পক্ষে সম্ভব ছিল না, বাট এখন আমি বলতে পারি আশা করি। আহ, এইগুলো পর্বতের মুশিক প্রসাদ ছাড়া কিচ্ছু না। হুম হুম কারণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা যেমন বলে বেড়াচ্ছিলেন প্রায় 1 কোটি নাম বাদ যাবে, হুম 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, হুম 1.5 কোটি মুসলমান বাদ যাবে। আমি হিন্দু মুসলমানের কথা বলছি না, 1.5 কোটি বা 2 কোটি সংখ্যাটা যাই হোক না কেন, ভুয়ো ভোটার 10 কোটিও বাদ যেতে পারে, হুম হুম এবং সেটা 100% সমর্থনযোগ্য, হুম কিন্তু প্রকৃত ভোটার যেন একজনও বাদ না যায়। এগুলো আর কিছু না, এসব পর্বতের মুশিক প্রসব। কারণ সমস্ত কিছু হয় রাজনৈতিক কারণে। আমরা এই ব্যাপারগুলো এই জন্য সমর্থন করতে পারি না, কারণ সদিচ্ছা নিয়ে কোনো কাজ হচ্ছে না, হুম হুম। সবটাই হচ্ছে কিন্তু রাজনৈতিক কারণে। এবং সেটা একটা লক্ষণীয়। একটা লক্ষ্য নেই, যদিও সে লক্ষ্য পূরণ হবে কিনা আমি জানি না, হুম। বাট আপনি যে সময় বাংলা ছেড়েছিলেন সেই সময় বামফ্রন্টের একেবারে ক্রিম পিরিয়ড চলছে। বামফ্রন্টের ক্রিম পিরিয়ড চলে, আমি যদি ভুল না বলি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, পরবর্তীকালে বুদ্ধদেব বাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটে জায়গায় আপনি দেখেছেন, এখন তো দূর থেকে হলেও আপনি দেখছেন। আহ,
একটা বিষয় আমাকে একটু বলুন, এটা খুব জানার ইচ্ছা থেকে, যে সংখ্যালঘু ভোট ব্যাংক বাংলার রাজনীতিতে খুব একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়, রাজনৈতিক বিশ্লেষকরা বা রাজনৈতিক কারবারিরা অন্তত সেটাই বলে। রিসেন্টলি তৃণমূল কংগ্রেসের কোন সাসপেন্ডেড বিধায়ক আহ, হুমায়ুন কবির, আমি নামটা পরিষ্কারই বলছি, তিনি একটি দল করলেন, যে ইউপি জনতার উন্নয়ন পার্টি। তিনি বলছেন যে আমি হব কি ফ্যাক্টর সংখ্যালঘু ভোট ব্যাংকের ক্ষেত্রে, এটা আপনি মনে করেন? হতে পারে কি ফ্যাক্টর, কি ফ্যাক্টর মানে কি, আবার কয়েকজন হয়তো যদি জিতেও যায় কয়েকজন বিধায়ক নিয়ে, আবার গিয়ে শাসক দলের সঙ্গে ফিরে যাবে, এটাই তো হচ্ছে এখানে। আগে জ্যোতিবাবু বা বুদ্ধদেব বাবুর সময় কি এই সংখ্যালঘু ভোট ব্যাংকটা এতটাই ফ্যাক্টর ছিল? হ্যাঁ, সংখ্যালঘু ভোট ব্যাংক সবসময় ফ্যাক্টর ছিল, কারণ আমাদের দেশে তো সত্যি কথা বলতে মুসলমানকে প্রত্যেকটা রাজনৈতিক দল হুম, মুসলিম কমিউনিটিকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবেই দেখে গেছে। আমি দেখুন, আমি আহ, কট্টর বামপন্থী হুম, ছিলাম বা এখনো আছি, হুম, তা স্বীকার করার কোনো জায়গা নেই। হুম, তো সুতরাং তবুও আমি বলতে পারতো বামফ্রন্ট বা বামপন্থীরাও কিন্তু মুসলমানদের ভোটের জন্য ব্যবহার করেছে, হুম, হুম, তৃণমূল করছে, বা বিভিন্ন রাজ্যে আরো অনেক বেশ কিছু দল রয়েছে, তারা কিন্তু ভোটের জন্য শুধুমাত্র মুসলমানদের ব্যবহার করে গেছে। মুসলমানের প্রকৃত উন্নতি কেউ করেনি, হুম, আমার মনে হয় না কেউ করবে। এটা ওই কুমির ছানা দেখানোর মতো অবস্থা। হুম, যেমন আমি একটা সময় বলেছিলাম যে, তখন তো সরাসরি যেহেতু রাজনীতি করতাম প্রকাশ্যে বলতে পারতাম হুম, না, বাট ঘনিষ্ঠ আমলে বলেছিলাম যে বিজেপি হয়তো কোনোদিন রাম মন্দির করবে না, হুম, হুম, কারণ ওটা ওদের হচ্ছে ট্রাম্প কার্ড, হুম, কুমির হুম, ছানা। হুম, হুম, রাম মন্দির করলে তো সব শেষ হয়ে যাবে, জনগণ তো হুম, ভুলে হুম, যায় হুম, রাম মন্দির কে করেছে, ভুলে যায়। বামফ্রন্ট সরকার কিছু ভালো কাজ করেনি তা তো নয়, হুম, নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছে, কিন্তু এখন তো পাবলিক ভুলে গেছে। হুম, হুম, তো এটা একদম সঠিক প্রমাণ হলো হুম, হুম, এবারে অযোধ্যার নির্বাচনে। রাইট। একটি বাচ্চা ছেলে, একটি সংবাদপত্রের সাংবাদিক, আমার সঙ্গে রেগুলার কথাবার্তা হয়, তো ওর একটা প্রতিবেদন আমি পড়লাম ইবির ইলেকশনের আগে, যে সরি ইবি বলছি, লোকসভা ইলেকশনের আগে, হুম, যে এবার কিন্তু অযোধ্যায় বিজেপি হারছে। হুম, হুম, তাহলে সে কি রে, অযোধ্যা তো ওদের হুম, সূতিকা গৃহ। হুম, হুম, মানে হ্যাঁ, সূতিকা গৃহ বলে কিছু হয় না, হুম, নন্দীগ্রাম তৃণমূলের সূতিকা গৃহ ছিল, হুম, যদিও সার্বিকভাবে তৃণমূল জিতেছে, কিন্তু নন্দীগ্রামের তৃণমূল হেরেছে, তাও আবার মমতা ব্যানার্জির মতন হুম, হুম, একজন নেতা। সুতরাং দাদা, ভোটের রাজনীতি, তুমি তো রাজনীতি বোঝো, কিছু হুম, বলা যায় না। ঠিক তাই হয়েছে। হুম, তো এটাও ওই মানে মুসলমানদের উন্নয়ন কেউ করছে না, হুম, হুম। সবাই কিন্তু ওদেরকে ব্যবহার করে যাচ্ছে। তো সুতরাং ওই এসআইআর আর সিএ যাই বল না কেন, এগুলো সব পর্বতের মুখে সঙ্গে কুসুম। ব্যবহার করে যাওয়া। সুবোধবাবু, আপনার আমি যদি ভুল না বলি, আপনার বাবা দীর্ঘদিন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। সেই সময় তাদের লাইফস্টাইল, রাজনৈতিক ওঠা বসা, তাদের সবকিছু, আর বর্তমান রাজনৈতিক নেতাদের, আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বলছি না, আমি সার্বিকভাবে গোটা দেশেরও যদি আমি বলি, সম্পূর্ণভাবে তাদের লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। এখন যখন আপনি, ডেফিনেটলি আপনি হয়তো মাঝে মাঝেই যান বাংলায়, গিয়ে সেই রাজনৈতিক নেতাদের চালচলন বা তাদের স্বভাব, তাদের বেশভূষা দেখেন, এটা তো আকাশ পাতাল পার্থক্য নাকি? অবশ্যই, অবশ্যই। এরা তো রাজনীতিটাকে, আসলে এরা রাজনীতিতে আসে ব্যবসা করার জন্য, আরো মানে সূক্ষ্মভাবে বলতে গেলে পয়সা কামানোর জন্য, হুম, এটাই করে গেছে। আমাদের একটা ভাঙা মাটির দোতলা বাড়ি ছিল আচ্ছা। বীরভূমে? বীরভূমে, সেই বাড়িটি কিন্তু এখন আছে। আচ্ছা। আমার ভাঙা বাড়ি আছে? ওই ওই ভাঙা বাড়ি আছে এখনো। হুম, হয়তো হ্যাঁ, আজকে আমরা চাইলে করতে পারতাম, কিছু শরিকি ঝামেলার জন্য সেটা করা যায়নি। হুম, বাট আমার বাবা কিন্তু কোনোদিন ওই ভাঙা বাড়ি ভেঙে দোতলা বানানোর বা ইটের বাড়ি বানানোর মতো ক্ষমতা বাবার ছিল না কোনোদিন, হুম, বা বাবা চেষ্টাও করেননি। whereas বাবা বোধহয় দীর্ঘদিনের, আমার মনে হয় এটা একটা রেকর্ড বলা যেতে পারে, যদিপুর একটা রেকর্ড আছে দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী থাকা। বাবা প্রায় 18 বছর পঞ্চায়েত প্রধান ছিলেন। বাহ, আজকের পঞ্চায়েত প্রধান তো দূরের কথা, পঞ্চায়েত আহ, সমিতির বা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সদস্যদের যে পরিমাণ বিপুল হুম, হুম। অর্থ সম্পদ দেখি, সেই জিনিসটা আমাদের কোনোদিন ছিল না। আপনার বাবার নামটা যদি একটু আমার বলেন। বাবার নাম সুশীল দাস। সুশীল দাস। আমরা সুশীল বাবুর কথা শুনছিলাম, দীর্ঘ 18 বছর তিনি পঞ্চায়েত প্রধান ছিলেন, কিন্তু সেই সময়কার তাদের লাইফস্টাইল আর এখনকার লাইফস্টাইলের মধ্যে একটা বিস্তর ফারাক, যেটা কিন্তু দূর থেকে হলেও যমুনার তীরে বসে গঙ্গার তীরে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু দিল্লির
ওয়াকিবহল বাঙালিরা, সুব্রত বাবুর মতো বাঙালিরা তারা কিন্তু নজর রাখেন। আর বর্তমানে তো মিডিয়ার দৌরাত্ম্য রয়েছে। আমরা রাজনীতির কথা চলছে, তার মধ্যে আসুন একটুখানি হালকা করে আবার একটুখানি সংস্কৃতির দিকে যাওয়ার চেষ্টা করি। আমরা যখনই বাঙালির কালচার নিয়ে আলোচনা করি তখন দিল্লির সিআর পার্ক, আমি যখন এই ওনার এই এই আবাসনে বসে আছি, সিআর পার্ক সংলগ্ন এই আবাসনে বসে আমরা কথা বলছি। সিআর পার্ক মিনি বেঙ্গল বলা হয়, তার কারণে এখানে প্রচুর বাঙালির বসবাস। সেই দক্ষিণ দিল্লি কালীবাড়ি এখান থেকে ঢিলছোলা দূরত্বে, তার তিনি দায়িত্বে আছেন। দক্ষিণ দিল্লি কালীবাড়িতে কবে দায়িত্বে এলেন, এবং এই দক্ষিণ দিল্লি কালীবাড়িতে একটা সময় প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব বাবু এসেছিলেন। হ্যাঁ, প্রণব বাবু আমাদের চেয়ারম্যান ছিলেন আমৃত্যু। এবং যদি এটা নিয়ে বিতর্ক আছে কিছু লোকের কাছে, প্রণববাবু মারা যাওয়ার পরে ওনাকে আমরা পেট্রোলিং চিফ একটা সাম্মানিক পদ দিয়ে রেখেছি। কিছু লোকে বিতর্ক করে, কিছু লোক প্রশ্ন করেন একজন মৃত ব্যক্তি কি করে একটা সাম্মানিক পদে থাকতে হবে। এটা কিছু না, এটা জাস্ট একটা ওনার প্রতি আমাদের সম্মান প্রদর্শন। আর সত্যি কথা বলতে মন্দিরের প্রাণ পুরুষ ছিলেন তিনি। আজকের মন্দিরের যে ডেভেলপমেন্ট দেখছেন, মানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এটা সত্যি কথা বলতে ওনার সাহায্য ছাড়া, ওনার সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। কারণ দক্ষিণ দিল্লি কালীবাড়ি 1968-এ তৈরি হয়েছিল মূলত আর কে প্রথমে সরকারি কর্মচারীদের দিয়ে। আর সরকারি কর্মচারীদের কাছে তো টাকা পয়সা নেই। আর সুতরাং ওনার আনুকূল্য সাহায্য না পেলে আমরা হয়তো এতটা করতে পারতাম না। দক্ষিণ দিল্লি কালীবাড়িতে আমি 2000 সালে আমি দিল্লিতে এসেছিলাম। তখনই সদস্যতা পদ নিয়েছিলাম। কারণ আমি সবসময় একটা কালী, যদিও আমি বামপন্থী, এটা যদিও এটা অনেকে আমাকে হিপোক্রেট বলে যে একজন কট্টর বামপন্থী আজ মন্দিরের সঙ্গে জড়িত। সুভাষ বাবু ছিলেন, হ্যাঁ, এই নিয়ে অনেক কথা উঠেছে একটা সময় বাংলার রাজনীতিতে। না দেখো, আমার যেটা বক্তব্য, ধর্ম আমি মানিও না, অমান্যও করি না। আচ্ছা, খুব ডিপ্লোম্যাটিক আছে। হ্যাঁ, ডিপ্লোম্যাটিক আনসার বলতে পারো তুমি। কারণ আমি একেবারে অধার্মিকও নই, ধার্মিকও নই। আর এটা কথা যে আমি যেটা বলি, যারা বলে আমি নাস্তিক, তারা কিন্তু সব থেকে বড় আস্তিক। কেননা নাস্তিক মানে আমি ঈশ্বর মানি না। ঈশ্বর আছেন এটা তো মেনে নিচ্ছি, তার জন্য আমি বলছি আমি ঈশ্বর মানি না। ঠিক ঠিক, দারুণ কথা বলেছেন, দারুণ কথা বলেছেন। পয়েন্ট টু বি নোটেড, যেটা হচ্ছে যে আমি ঈশ্বর মানি না, তার মানে আমি তো নিজের মুখেই বলছি ঈশ্বর আছে, আছে, আমি তাকে তাই জন্যই মানি না, আমি তাকে মানি। আমি তাকে মানি তো না। কাজেই এগুলো সব বাজে কথা। আর দেখো, আমাদের কালীবাড়ির সংবিধানে লেখা আছে যে, হ্যাঁ, যেটা তুমি একটু আগে আমাকে বললে, আমি জড়িত কবে থেকে, আমি প্রথম দিন কালীবাড়ির সদস্যতা পদ নিয়েছিলাম। বাট যেহেতু আমি সরকারি কাজে এবং আরো বিভিন্ন বেশ কিছু নিজের সঙ্গে জড়িত ছিলাম, বিভিন্ন কাজে জড়িত ছিলাম, তো আমি কালীবাড়িতে কোনো সাংবিধানিক পদ নেইনি। যদিও আমাদের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব বাবু আমাকে ভীষণ স্নেহ করতেন, হয়তো হতে পারে আমরা এক জেলার ছেলে, বীরভূমের লোক বলে। উনি অনেকবার ব্যক্তিগত আমাকে বলেছিলেন, তুই আসছিস না কেন মন্দিরের ক্ষমতা, আয় পদে, আয় দলে। আমার মনে হচ্ছে যতদূর সম্ভব বোধহয় 2017-তে আমাদের গোল্ডেন জুবিলি হয়েছিল, তখনই খুব সম্ভবত আমি অর্গানাইজেশন সেক্রেটারি হয়েছিলাম, যাতে কাজটা ঠিক মতো সামলানো যায়। পরবর্তী ক্ষেত্রে যখন আবার গোল্ডেন জুবিলির পরেই আমি কিন্তু পদ থেকে রেজিগনেশন দিয়েছিলাম, একই কারণে আমার কাজে ভীষণ ব্যস্ত ছিলাম, সরকারি কাজে। তো ওটা একটা বড় জার্নি বলতে পারো। একটা দুবেলা খেতে পাই না এরকম একটা পরিবার থেকে উঠে এসেছি আমি। বীরভূম একটা প্রত্যন্ত গ্রামে আমার বাড়ি। আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি তখন আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি আসেনি। এর থেকে তুমি বুঝতে পারো কতটা প্রত্যন্ত আমাদের গ্রাম ছিল। সেরকম একটা জায়গা থেকে উঠে এসে আমি দিল্লিতে এসেছি নিজের ক্ষমতায়, নিজের মেধার জোরে, নিজের অধ্যাবসায়ের জোরে একটা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে উচ্চ পদে আসীন হয়েছিলাম। তো সেটা একটা কারণ, হয়তো দক্ষিণ দিল্লি কালীবাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে মানে জড়িত থাকলেও কোনো সাংবিধানিক পদে ছিলাম না। আবার খুব সম্ভবত সেটা বোধহয় 2018 বোধহয়, 18তেই বোধহয় ভাইস প্রেসিডেন্ট পোস্টে এলাম আমি। ওই একটা ভাইস প্রেসিডেন্ট তো জাস্ট একটা ডেকোরেটিভ পোস্ট, কাজকর্ম কিছু করতে হবে, শুধু নাম থাকে। এবং 2021-এ আমাদের যিনি বর্তমান সেক্রেটারি ছিলেন, উনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ আগেই হয়েছিলেন, বাট চালিয়ে যাচ্ছিলেন। এবং 2021-এর উনি বললেন যেন আমার পক্ষে সম্ভব নয় দায়িত্ব নিয়ে কাজ করা। তো আমাকে বলা হয়েছিল অন্তত একটা টেনিউরের জন্য দায়িত্বটা নিতে। তখন আমি 2021-এ আমি কালীবাড়ির জেনারেল সেক্রেটারি হই। প্রথম 1-1.5 বছর আমরা কিছু কাজ করতে পারিনি। করোনা বেড়ে জলে যেমন সারা দেশ আবদ্ধ হয়েছিল, আমাদের কালীবাড়ি আবদ্ধ হয়েছিল। সেই সময় আমাদের পক্ষে একটা ভীষণ চ্যালেঞ্জ ছিল
কারণ মন্দির, মসজিদ, স্কুল, কলেজ সব তো বন্ধ ছিলই। রাইট। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যখন কিছু জিনিস কিছু জায়গা খুলে গেছে, বাট মন্দির খোলা হচ্ছিল না। আমি তৎকালীন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন দিল্লি, তাকে দিন বলেছিলাম যে আপনার কি মনে হয় করোনার ভাইরাসের বাস শুধুমাত্র মন্দিরে? কারণ সব তো খুলে দিলে মন্দির কেন বন্ধ? ঠিক। আমাদের তো মন্দির চালানো মুশকিল আছে, আমাদের বিশাল এস্টাবলিশমেন্ট। তখন আমরা বিভিন্ন সদস্যরা প্রত্যেকে নিজেদের পকেট থেকে কিছু কিছু টাকা দিয়ে কর্মচারীদের বেতন দিতাম। আমাদের একটা উদ্দেশ্য ছিল না আমরা কাউকে ছাঁটাই করবো না, না কারো। এখন কতজন কর্মচারী? আমার টোটাল কর্মচারী আছেন 24 জন, 24 জন। স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে আচ্ছা। 24 জন কর্মচারী। তো আমি যখন দেখলাম দক্ষিণ দিল্লি কালীবাড়ির সংবিধান, ওখানে পরিষ্কার লেখা আছে দক্ষিণ দিল্লি কালীবাড়ি ইজ আ সোশিও কালচারাল রিলিজিয়াস অর্গানাইজেশন। তো আমার ব্যাপারটা মাথায় ক্লিক করলো যে আগে যদি আমরা ধরে নিই হ্যাঁ মা আছেন, তাহলে এটাও ধরে নিতে মা সর্বশক্তিমান। ঠিক। তো মায়ের পুজোটা মা নিজে করেই নেবেন। ঠিক। আমি সাংস্কৃতিক এবং সামাজিক দিকটার প্রতি একটু বেশি নজর দিলাম। আচ্ছা। অনেক আগে দক্ষিণ দিল্লি কালীবাড়ি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব হতো প্রচুর। তখন সবাই মেম্বাররা ছিল তখন প্রচুর। সেন্ট্রাল গভর্নমেন্টে তো বাঙালির সংখ্যা প্রচুর। আর কে পুরম বোধহয় বিগেস্ট গভর্নমেন্ট কলোনি আফটার কানেনগর ইন বম্বে, আমার যতটা মনে হয়। অ্যান্টোফিল্ড বা কানেনগর যেটা, সেটা বোধহয় বিগেস্ট সরকারি কলোনি বলা হয়। আর কে পুরম তারপরেই। মোট 13টা সেক্টর আছে। তো এই সেক্টরে বাঙালিরাই মূলত কালীবাড়ির মেম্বার ছিলেন। তখন প্রচুর বাঙালি ছিল, রমরমা ছিল মন্দিরে। তো তারপর পরবর্তী ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান। আমি আসার পরে আমরা শুরু করলাম একের পর এক রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, তারপর তোমার বইমেলা শুরু করেছি আমরা গত 4 বছর ধরে। এই যে বর্তমান প্রজন্মর পুস্তক বিমুখতা, যেটাকে আমরা বলি বই কেনে না, পড়ে না, সেইটাকে কাটিয়ে তোলার জন্য আমরা বইমেলা শুরু করেছিলাম। কারণ একটা একটু আগে তুমি তোমার কথাতেই বললে শেয়ার পার্কের মিনি বেঙ্গল বলে, একদম ঠিক কথা। কারণ সর্ববৃহৎ বাঙালি কলেজ শেয়ার পার্ক, যদি এখন আর 100% বাঙালি নেই, বেশ কিছু পকেটে তো বাঙালিরা সংখ্যালঘু হয়ে গেছে বা বাঙালিরাই বাড়ি কিনছেন। তো বাট হ্যাঁ, এখনো একটা যে একটা মিথ আছে বাঙালির কালচার মানে শেয়ার পার্ক, আমি সেই মিথটাকে ভাঙতে চেয়েছিলাম। বেশ, আমি সেই মিথটাকে ভাঙতে চেয়েছিলাম। দেখুন, পুরো কথাবার্তার মধ্যে সুব্রত বাবুর মতো আপনারা যাই বলেন বামপন্থী মানুষ, কোট আনকোট বামপন্থীরা ঈশ্বরে বিশ্বাসী নেন, কিন্তু এই মানুষটি পরবর্তীকালে দক্ষিণ দিল্লি কালীমোড়ের মতো জায়গা, বর্তমান তিনি প্রেসিডেন্ট, তিনি বলছেন মায়ের পুজো মা নিজেই করে নেবেন। অর্থাৎ অতি বড় মায়ের ভক্তরাই মনে হয় এই কথা বলেন, ঠিক যেরকম আমরা সুব্রত বাবুর মুখে আমি শুনছি। এবং এরপর কিন্তু ধীরে 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 কালচারটাকে বিস্তার করা, কারণ কালচার বা সংস্কৃতি একে অপরের সাথে একটা মেলবন্ধন বা সেতুবন্ধন করে। ঠিক কথা। 2025-এর কিছুদিন আগেই সম্ভবত পুস্তক বইমেলা এটা গেছে হ্যাঁ নাকি, হ্যাঁ, আমাদের নভেম্বরে আমরা করি এটা বইমেলাটা। এবং আমরা ছিলামও সেই দিনকে, আমরা হ্যাঁ, ছিলাম, তোমরা ছিলে। আমরা ছিলাম। সেই বইমেলাতেই আমার সমাপ্তি অনুষ্ঠানে একটা আমাদের বিশ্ববরেণ্য চিকিৎসক এবং সঙ্গীত শিল্পী স্বামী কৃপাকরানন্দ মহারাজের একটা অনুষ্ঠান হয়েছিল। তো ওটা আমার পক্ষে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। সেই প্রসঙ্গে যেতে চাইছি না। ওনাকে যে প্রোগ্রাম করাটা আমার কাছে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। আমাকে সর্বতোভাবে চেষ্টা করেছেন দিল্লির আরেকটি সংস্থা লেরিদম, তার কর্ণধার রাজীব মুখোপাধ্যায় সম্পূর্ণভাবে সহযোগিতা করেছিলেন বলে অনুষ্ঠানটা করতে পারা গেছিল। তো ওই যে বললাম একটা মিথ ভাঙা ছিল। বইমেলার করার একটা তাগিদ বা প্রয়োজনীয়তা তো ছিলই আমার কাছে। বাট ওইটাও হ্যাঁ, ওই শেয়ার পার্কেই যে শুধুমাত্র বাঙালির কালচার হয় সেটা নয়। সেটা নয়। এবং নতুন বছরের 26-এর একেবারে শুরুতে আবার দক্ষিণ দিল্লি কালীবাড়ি সংলগ্ন জায়গায় পৌষ মেলাও আছে, তাই তো? হ্যাঁ, পৌষ সেটা মেলা। যদি আমাদের দর্শকদের আমরা পৌষ মেলা শুরু করেছি গত 4 বছর, মানে আমি বললাম যে এটা আমার 5th ইয়ার আমার টেনিয়রে। হ্যাঁ, এখানে একটা কাজ আমি করেছি দক্ষিণ দিল্লি কালীবাড়ির সেক্রেটারি হওয়ার পরে আহ, ওই যে মানে কি বলবো, সততা বা কর্মদক্ষতার সঙ্গে যে কাজ করছি সেটা হয়তো দীর্ঘদিন যদি থেকে যায়। আবার যদি আমি রাজনীতিতে কথাতেই আসি, 77 সালে বামফ্রন্ট সরকার এসেছিলেন অত্যন্ত সততা নিয়ে, আর শেষ দিকে তাদের সেটা ছিল না। তো সেটা যে আমার মধ্যেও যেন সেই রোগটা না এসে যায়, ওই জন্য আমি প্রথম সংবিধান সংশোধন করে একটা নিয়ম চালু করেছি যে 2টো বেশি টেনিওরে একটা পোস্টে থাকা যাবে না, একটা লোক থাকতে পারবে না। মানে আমি শুরু করেছিলাম যে সততা এবং দক্ষতার সঙ্গে কাজ করতে, সেটা দিয়েই আমি শেষ করতে চাইবো আমার টেনিওরটা। আর হ্যাঁ, দীর্ঘদিন থাকলে একটা গতিশীলতা চলে যায়, লেথার্জিনেস এসে যায়,
তারপর হয়তো আমি ডিসঅনেস্ট হয়ে পড়তে পারি, বাহ। সেই সেই রোগটা যেন আপনার আমাদের। আপনার টেনিয়রের কত বছর চলছে আমার এটা? এটা 50 ইয়ার চলছে, মানে আগামী বছর আমার শেষ। মানে 26-এ শেষ? হ্যাঁ, তো কাজেই না, 26 না, 26-27, মানে 27শে আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্চ অব্দি আমার 27-এর tenure মার্চে থাকবে। শেষ। তারপর আমি ছেড়ে দেবো, মানে সম্পাদক পদ ছেড়ে দেবো, কালীবাড়ি ছেড়ে দেবো না। তো একটা বছর আমি কিছু করতে পারিনি, বললাম যে একটু আগেই তোমাকে, করোনার জন্য। বাট আমাদের সমস্ত অনুষ্ঠানগুলো, এটা 4th ইয়ার চলছে, বইমেলা আমাদের 4th ইয়ার। হুম। প্রথম 2 বছর আমরা, যেহেতু আমাদের সাংগঠনিক ক্ষমতা ছিল না, ইনফ্রাস্ট্রাকচার ছিল, সাংগঠনিক ক্ষমতা ছিল না, তো আমরা বেঙ্গল অ্যাসোসিয়েশনের সঙ্গে সহযোগিতাই করেছিলাম। বাট বাকি 2 বছর আমরা একক ক্ষমতায় করছি। আর এবার এবং পৌষ মেলাও তো একক ক্ষমতায় করছেন। পৌষমেলা আমরা প্রথম থেকে একক ক্ষমতায় করি, যদি আমরা লো স্কেলে করি, স্মল স্কেলে করি। এখানে শেয়ারবাগে যেমন একটা মেলা গ্রাউন্ডে হয় 3-4 দিন ধরে, হুম বিশাল, হুম অতটা বড় আমাদের কিছু হয় না। হুম। আমরা একটা ফোক ফেস্টিভ্যাল করি। আচ্ছা, এই পৌষ মেলাতেই? না, এটা আমাদের হচ্ছিল গত কয়েক বছর ধরে সেপ্টেম্বরে। আচ্ছা। দুর্ভাগ্যবশত পরপর 2 বছর বৃষ্টির জন্য অনেক ক্ষতি হয়েছে। যেহেতু হুম। আমাদের একটা খোলা মাঠও আছে, আমাদের একটা ক্লোজড অডিটোরিয়াম আছে, আমরা সেটা পুরোটা শিফট করে নিয়ে চলে গেছি এরকম অডিটোরিয়ামের ভেতরে। বাট আমরা যেটা নিয়ে এসে একদম প্রত্যন্ত বাংলার অথেন্টিক শিল্পীদের নিয়ে আসি। বাহ। যেমন সোনাঝুরির হাট নাম দিয়ে বিভিন্ন জায়গাতে সোনাঝুরির হাট হয়, কিন্তু এখানে ঠিক। আমি দেখেছি সম্ভ্রান্ত মানুষের, মানে সম্ভ্রান্ত পরিবারের মহিলারা, সে একটা দিনের জন্য তারা দীর্ঘ স্টাইলে, আট পরে স্টাইলে, হুম। শাড়ি পরে হ্যান্ডিক্যাপ বিক্রি টিক্রি করেন। আমি সেটা করি না, আমি সোনাঝুরির হাট থেকেই নিয়ে আসি আমরা। এটা করেন? ওখানকার বাউল, ওখানকার ঝুমুর, বাহ। ওখানকার রাইবেশে। এবারে যেমন আমাদের আছে তোমার একটা সুন্দরবনের একজন শিল্পী আসছেন, উনি ফোক গান গাইবেন। আর পুরুলিয়ার বাঘমন্ডি থেকে আমরা নিয়ে আসছি ছৌ নাচ। বাহ। আমরা গত বছরে গম্ভীরা করেছিলাম, সেটা কিন্তু অরিজিনাল মালদাও থেকে এসেছিল। হুম। তো আমরা অরিজিনালিটিতে বিশ্বাস রাখি, বিশ্বাস করি। কবিতা উৎসব আমরা শুরু করেছিলাম গত। এবারে ফোক উৎসব কবে হচ্ছে? এবারে ফোক উৎসব হচ্ছে আমাদের, হ্যাঁ, এবারে ওই সেপ্টেম্বরে বৃষ্টির ব্যাপারটা এড়ানোর জন্য। কারণ এই যেটা বললাম তোমাকে, এটা খোলা মাঠেই করতে হয়। আচ্ছা আচ্ছা। ছৌ বলো, গম্ভীরা কারণ বলো, সেই অ্যাম্বিয়েন্সটা পাওয়া সেই যায় না। অ্যাম্বিয়েন্সটা পাওয়া যায় না। রাইট রাইট। রায়বেশে একটা বিশাল মাঠ দরকার, উঁচু। বিশাল মাঠ। ওরা একটা মানে পুরা। অনেকটা উঁচু বাঁশ ঠিক দিয়ে ঠিক ওরা এ করে একটা ঠিক। কসরত যেটা করে, সেটা কিন্তু হুম খোলা মাঠেই সম্ভব। হুম। তো আমরা চিন্তা করে দেখলাম জানুয়ারিতে ওই বৃষ্টির প্রকোপটা থাকবে না, তো ওই জন্য আমরা এবারে জানুয়ারিতে করছি। আর যেহেতু সময়টা কম, তো আমরা একসঙ্গে দুটো ক্লাব করে দিয়েছি। মানে এবার জানুয়ারিতে এই 18 তারিখ দুটোই হচ্ছে? দুটোই হচ্ছে একসঙ্গে, বাহ। পৌষ মেলা এবং এবং ফোক তার সাথে উৎসব? ফোক ফেস্টিভ্যাল। ফোক বাহ। মেলার দিনের বেলাতে আমাদের একটা আখড়া আছে, সেখানে আখড়াতে আমরা সারাদিন বাউল গান করি। এবং ওই যে বললাম, অথেন্টিক বীরভূম থেকে আমরা প্রত্যন্ত গরিব লোকগুলোকে নিয়ে আসি। মাথায় রাখবেন 18ই জানুয়ারি, 18ই জানুয়ারি ফোক উৎসব এবং একসাথে পৌষ উৎসব, একদিন ব্যাপী একটা দক্ষিণ দিল্লি কালীবাড়ি সংলগ্ন জায়গায় হচ্ছে, এবং আমরাও তার সফর সঙ্গী ডেফিনেটলি থাকবো। এবং আপনাদের কাছে যাতে পৌঁছে দেওয়া যায় এই খবরগুলো, এই বাংলা বাঙালির এই কালচারগুলো যেন আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টাই কিন্তু আমরা করে আসছি। সুব্রতবাবু, মানে আমি আমি বুঝতে পারছি যে 5 বছরের টেনিয়রে আমি এমন কিছু কাজ করে যাব, এমন কিছু অবদান ছেড়ে যাব, যাতে পরের যিনি আসবেন তাকে আমার থেকেও ভালো কাজ করতে হবে। একদমই তাই, একদমই তাই। আমি যারা পরবর্তী ক্ষেত্রে যারা মানে লাইনে আসে, ওসব ভোটে যে কেউ জিতে আসতে পারে, বাট যাদেরকে আমরা প্রমোট করছি, আমি শুধুমাত্র দুটো কথা বলেছি, যে এক তো ডেভেলপমেন্টাল ওয়ার্ক যেগুলো শুরু হয়েছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড যেগুলো আমরা শুরু করেছি, সেগুলো আরো বেড়ে যাক, কম যেন না হয়, ঠিক। এটা একটা। আর সততা, প্রথম। সততা, 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 আমি এটা আমি হচ্ছে এই মূল জায়গায় মন্ত্র। একটা আসবো, যেখানে আপনি কালচার নিয়ে কথা বলছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংস্কৃতির দিকে খুব জোর দিয়েছেন রাজ্যে। আহ, মানে অনেকেই, মানে বর্তমান বামপন্থীরা কেন, আপনারা এবং বিরোধী দল তারাও বলে খেলা মেলা উৎসব ইত্যাদি ইত্যাদি। এবং এবং আমি এই জায়গায় আসবো যে তিনি বিভিন্ন মেলা, বিভিন্ন উৎসবে তিনি যোগ দিয়েছেন। এটাও তো সাংস্কৃতিক একটা মেলবন্ধনের জন্য, তো এটাকে আপনারা সমর্থন করেন না? আমি একটু তোমাকে কি বললাম, যে পশ্চিমবাংলায় এই মুহূর্তে যে জিনিসগুলো হচ্ছে, সেগুলো কিন্তু সবটার পেছনে একটা পলিটিক্যাল ভ্যান্ডাটা থাকে। আচ্ছা, বুঝতে রাজনৈতিক পেরেছি। উদ্দেশ্য নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু সেটা সমর্থকযোগ্য নয়, সে এসআইআর হোক আর মেলা খেলা হোক। আচ্ছা। কারণ জানি না কোট অ্যান্ড কোট বলাটা উচিত কিনা, পৌষ মেলায় যদি অনুব্রত মণ্ডলের মতো লোকেরা ছড়ি ঘোরায়, হুম তাহলে সেটাকে আমি সাংস্কৃতিক মেলবন্ধন বলবো না। প্রকৃত লোক যারা, প্রকৃত যারা মানে সাংস্কৃতিক জগতের লোক, হুম তারা করুন। যেমন একটা সঙ্গীত মেলা হয় পশ্চিমবাংলা, হুম অবশ্যই আমি সমর্থন করি ওটাকে। হুম। কারণ প্রতিষ্ঠিত শিল্পীরা যেমন গান করেন, আমার তেমনি নতুন নতুন প্রজন্মরাও গান প্রজন্ম করে। গান করেন। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলি, আমরাও সঙ্গীত মেলা শুরু করেছি দিল্লির বুকে। হুম উদ্দেশ্য একটাই,
আমার সঙ্গীতমেলার আমার যেটা মূল থিম সেটা হচ্ছে কি বর্তমান প্রজন্মকে, যেটা আমি তোমাকে বললাম বইমেলা করার মূল উদ্দেশ্য ছিল বর্তমান প্রজন্মে যাদের বাংলা বই পড়ে না, লেখে না বা পড়তে হয়, তাদের যে পুস্তক বিমুখতা কাটানো, বাংলার তো পরে আসছে, আগে তো পুস্তক বিমুখতাটা কাটুক, তাদের দূর হোক। তো সেটা আমার বইমেলা করার উদ্দেশ্য। সঙ্গীত মেলা আমি যেটা করি সেটা হচ্ছে যে দেখো, আমাদের মধ্যে অনেকেই পশ্চিমবাংলা থেকে যারা আজকে সংস্কৃতি অনুষ্ঠান করছেন, গান বাজনা করছেন, তারা পশ্চিমবাংলা থেকে গান শিখেছেন, ওখানে বড় হয়েছেন গান বাজনা নিয়ে। তারা হয় বিবাহ সূত্রে, মহিলারা যেমন বিবাহ সূত্রে এসছেন দিল্লিতে অনেকে, বা চাকরি সূত্রে দিল্লিতে এসছেন, তারা এখনো কিন্তু বাংলা গান গেয়ে চলেছেন। অবশ্যই তাদের একটা ক্রেডিট, বাট এই প্রজন্মের ছেলে মেয়ে যাদের জন্ম, কর্ম এবং বেড়ে ওঠা সবটাই কিন্তু দিল্লিতে, প্রবাসে, এবং তাদের মধ্যে অনেকে বাংলা পড়তে পারে না। আমি দেখেছি অনেকে বাংলা হিন্দি স্ক্রিপ্টে বা বাংলা স্ক্রিপ্টে তারা গানটা লিখে সে বাংলা গান গাইছেন। তো আমার উদ্দেশ্য কিন্তু তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া, তাদেরকে তুলে নিয়ে আসা। এই জন্যই বাংলা সঙ্গীত মেলাটা এখানে শুরু করেছি। এখানে প্রতিষ্ঠিত শিল্পী যারা তারা অবশ্যই থাকেন, বা তার সঙ্গে আমি একদম নতুন করা নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে আমি এখানে সুযোগ দিই। একই রকম ভাবে আমরা কবিতা উৎসব শুরু করেছি। আচ্ছা, এটা গত 3 বছর ধরে চলছে। এবছর আমাদের 4th ইয়ার হবে। কবিতা উৎসব দিল্লিতে যেটা হয় আমি তোমাকে বলি, বইমেলায় কবিতা পাঠের আসর হয়, সাহিত্য সভায় কবিতা পাঠের আসর হয়, বাট পিওর কবিতা পাঠ নিয়ে একটা অনুষ্ঠান, কবিতা নিয়ে অনুষ্ঠান, শুধুমাত্র কবিতা নিয়ে। এবং এটা আমি পিওর অথেন্টিক বলছি এই জন্যই, কারণ পরবর্তী ক্ষেত্রে দিল্লিতে বেশ কিছু সংস্থা শুরু করেছে, তার কবিতার সঙ্গে নাচ হচ্ছে, কবিতার সঙ্গে গান হচ্ছে, কবিতার সঙ্গে ব্যান্ড বাজানো হচ্ছে। আমি কিন্তু এটা বিশ্বাসী নই, কারণ আমার মধ্যে কিন্তু একটু সাবেকে আনা আছে এখন। রবীন্দ্রসঙ্গীত, জাস্ট এক্সাম্পল দিয়ে আমি বলছি তোমাকে, রবীন্দ্রসঙ্গীত বর্তমান প্রজন্মে যারা গাইছেন, হ্যাঁ নিশ্চয়ই ভালো গাইছেন, আমার শানের রবীন্দ্রসঙ্গীত খুব ভালো লাগে, কারণ তাদের মধ্যে একটা ফারাক রয়েছে, যেটা রবীন্দ্রসঙ্গীত লোকেরা শোনেন আজকের প্রজন্মের ছেলেমেয়েরা, বা তাদেরকে নতুন করে রবীন্দ্রমুখী করা হচ্ছে, কারণ যেহেতু তাদের গানের স্টাইলটা পাল্টে গেছে, তাদের মধ্যে অনেক ইম্প্রোভাইজ হয়েছে, মিউজিক রয়েছে, বিভিন্ন রকমের মেশিনারি দিয়ে উন্নত করা হচ্ছে, তার ফলে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু রবীন্দ্রমুখী হচ্ছে অনেকে। তো সেটা অবশ্যই ভালো, বাট যদি আমার ব্যক্তিগত রুচি বলো, আমি কিন্তু এখনো ওই সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, ওনাদের আমলেই, দেবব্রত বিশ্বাস ওনাদের আমলেই পড়ে আছি। তো এই সাবেকিয়ানাতে আমি বিশ্বাস করি। আমাদের দুর্গাপুজো, আমাদের দক্ষিণ দিকে কালীবাড়িতে আমরা যে দুর্গাপুজো করি, এটা কিন্তু পুরোপুরি এখনো পর্যন্ত সাবেক দুর্গাপুজো হয়। একচালা দুর্গা, পাত মেরে বসে ভোগ খানা। এখন যেহেতু সবার বয়স হয়েছে, তা আমরা পাত মেরে ভোগ খানা ওটা মানে বাধ্য হয়েছে বন্ধ করতে, কারণ না তো ঝুঁকে পরিবেশন করা যায়, না নিচেতে বসে খাওয়া যায়, তাই তো চেয়ার টেবিলে খাওয়ানো হয়। আদারওয়াইজ ওইগুলো আমরা এখনো সাবেকিয়ানাটা মেনটেন করি। সুব্রত বাবুর সাথে কথা বলতে বলতে সময়টা বেশ খানিকটা বয়ে গেল। একেবারে সেই বাঙালি কালচারটাকে আজও তিনি প্রাপ্ত হয়ে অবসর নেওয়ার পর তার কাজে এতটুকু ভাতা পড়েনি। তিনি দিল্লির কালচার নিয়ে, বাঙালিতে দিল্লির কালচারকে প্রতিষ্ঠিত করা নিয়ে আরো যাতে কিভাবে শ্রীবৃদ্ধি করা যায় সেই নিয়ে ভেবে চলেছেন। শুধু ভাবলেন না, সেটাকে তিনি এক্সিকিউট করছেন। সে কবিতা উৎসব হোক, কিংবা ফোক উৎসব হোক, কিংবা পৌষ উৎসব হোক, সবকিছুতেই তিনি কিন্তু অনর্গল কাজ করে চলেছেন, দক্ষিণ দিল্লি কালীবাড়িকে সামনে রেখে, অর্থাৎ মায়ের আশীর্বাদ নিয়ে। আবারও ঘুরে সেই রাজনীতির আঙিনায় মা এসে যাচ্ছে, আবারও ঘুরে সেই মা এসে যাচ্ছে। সর্বশক্তিমান তার কাছে আমাদের মাথা নত করতেই হয়। আমি একটাই কথা বলবো, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এইভাবেই কাজের যে সিলসিলা, কাজের যে ধারাবাহিকতাটা, এটা চলতে থাকুক। আমরা সুব্রত দার সাথে আজকে অনেক কথা বলছিলাম, রাজনীতি নিয়ে অনেক কথা বললাম, বাংলার রাজনীতি নিয়ে কথা বললাম, এবং সেই বাংলার রাজনীতি নিয়ে কথা বলতে বলতে আমরা দিল্লিতে বাঙালির কালচার নিয়ে কথা বললাম। 26-27-এও কিন্তু আমরা একদম, যেহেতু এই বছরের শেষ লগ্নে এসে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি, সুতরাং 26-27-ও কিভাবে বাঙালির কালচার এখানে শ্রীবৃদ্ধি হবে সেদিকে আমাদের তো নজর থাকছে। এবং সুব্রত বাবুর মতো মানুষরা আছেন বলেই মনে হয় দিল্লিকে আরো একটা শহর কলকাতার সাথে তুলনা করা যেতেই পারে, অন্তত কালচারের দিক থেকে। রাজনীতির দিক থেকে সেটা আর বললাম না, তার কারণ সুব্রত বাবু তার নিজের মুখে বলেই দিয়েছেন। রাহুল গুপ্তের এক্সক্লুসিভ রিপোর্ট, দিশা শক্তি নিউজ, দিল্লি।